আমাদের বাংলাদেশে একটা রীতিনীতি আছে, যখন যে দলই ক্ষমতা থাক না কেন অটোমেটিক সকল কন্ট্রোল সেই দলের হাতেই চলে যায়। এটা স্বাভাবিক। নুরুজ্জামান কাফি, তিনি জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। সম্প্রতি তিনি এনসিপিতে যোগদান করেছেন। এটা একটা ভালো খবর ছিল, কিন্তু এর পরপরই নুরুজ্জামান কাফি যখন এনসিপিতে যোগ দেয়, আজকে সে একটি ভিডিও বার্তার মধ্যে জানায় তার উপর একটা আযাব নেমে আসে। বাড়িওয়ালা তাকে বাড়ি ছাড়তে বলেন। অন্যদিকে তার সাথে যাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি ছিল, সে চুক্তি বাতিল করে দিচ্ছে। তিনি বলতেছেন এনসিপিতে যোগদানের কারণে কাফিকে বাড়ি ছাড়ার নোটিশ বিএনপি পন্থী বাড়িওয়ালা। একই সাথে বাতিল হলো 1 বছরের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের চুক্তি। হঠাৎ কেন এমন হচ্ছে? আচ্ছা, যখন যে সরকার ক্ষমতায় থাকে, আমাদের বাংলাদেশের রাজনীতি সিস্টেম হচ্ছে অটোমেটিকলি সবাই সেই সরকারের হয়ে যায়। আপনি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো, তখন আপনি আওয়ামী লীগ সরকারের যে একজন একনিষ্ঠ আওয়ামী লীগ, আপনি যে একনিষ্ঠ সবচাইতে বড় আওয়ামী লীগ, সেটা প্রমাণ করতে হলে আপনাকে বিএনপির সমালোচনা করতে হতো, জামায়াতের সমালোচনা করতে হতো। খুবই সহজভাবে আপনি রাজনৈতিকভাবে নিজেকে পরিচয় করে দিতে পারতেন। বর্তমান সময় ঠিক একই সিস্টেম। আপনি এই সমাজে ক্ষমতাসীন দলের ছায়ার তলে থাকতে হলে আপনাকে দুইটি কাজ করতে হবে। একটা হচ্ছে এখন আওয়ামী লীগের আদৌ আদৌ সমালোচনা করতে হবে, এনসিপির কঠোর সমালোচনা করতে হবে, জামায়াতের আরো কঠোর সমালোচনা করতে হবে। তাহলে আপনি এখন পাক্কা বিএনপি হয়ে যাবেন। বাংলাদেশের রাজনৈতিক সিস্টেম, কালচার সবকিছু যেন এক নতুন করে মানুষকে শেখায়। বা যে বাংলাদেশে সরকার পরিবর্তনের সাথে আপনার দেশের ইতিহাস পরিবর্তন হয়ে যায়, সে বাংলাদেশে আপনি নতুন করে কি আশা করেন? যখন কিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকে, পাঠ্যপুস্তক থেকে সবকিছুতে ইতিহাস আওয়ামী লীগের পক্ষে হয়ে যায়। আবার যখন বিএনপি ক্ষমতায় থাকে, পাঠ্যপুস্তক থেকে সবকিছু ক্ষেত্রে ইতিহাস বিএনপির পক্ষে চলে যায়। এটা অটোমেটিক সিস্টেম। এরকম সিস্টেম একটা রাষ্ট্র অন্য কোনো দেশ আছে কিনা আমরা জানা নেই, যে সরকার পরিবর্তনের সাথে ইতিহাস পরিবর্তন হয়ে যায়। আরে ভাই, ইতিহাস তো ইতিহাস, ইতিহাস তো পরিবর্তনশীল নয়। এবার আসেন, এই পরিবর্তনটা কেন হয়? চেতনা। ৭১ আমরা এমন একটা চেতনা পেয়েছি। দেখেন, ৭১ আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটাকে আমরা ওন করি, গর্ব করি। কিন্তু কিছু বকছক মার্কা আছে এই ৭১ চেতনা বিক্রি করতে, শেষ পর্যন্ত কবরে যাওয়ার আগ পর্যন্ত ৭১ চেতনা বিক্রি করে। এটা হাস্যকর। এখন সালাউদ্দিন আম্মার বলতেছেন, জনপ্রিয়, হ্যাঁ তাকে আপনারা চেনেন, জনপ্রিয় মুখ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের রাকসুর জিএস, তিনি বলতেছে আপনি অন্য দল করলে বাড়ি ভাড়া পাবেন না। ব্র্যান্ডগুলোকে ক্ষমতাসীন দল চাপ দেবে আপনার সঙ্গে ব্যবসায়িক চুক্তি বাতিল করার জন্য। আপনাকে কোনো জায়গায় গেস্ট করলে হুমকি দেওয়া হবে, আয়োজন বন্ধ করে দেওয়া হবে। আগে বক্ষণ ক্ষত্রিয় রীতির রাজনৈতিক সংস্করণ এনেছে বিএনপি। খুনি লীগ এত তাড়াতাড়ি পতনের প্রস্তুতি নেয়নি যত তাড়াতাড়ি বিএনপি নিচ্ছে। কাফি ভাই, জুলুম শুরু হয়েছে মানে আপনি সঠিক পথে আছেন। আচ্ছা, এ হচ্ছে বর্তমান অবস্থা। নুরুজ্জামান কাফি তিনি দাবি করতেছেন যে এনসিপিতে যোগ দেওয়ার কারণে তার প্রতি এত ধরনের জুলুম নেমে এসেছে। শেষ পর্যন্ত তার কি করার আছে? কিছুই করার নেই, কারণ সে বিরোধী দল। বাস্তবতা, আমরা যে বন্দোবস্তের কথা বলতেছি, দেখে বাংলাদেশে কিন্তু গণ অভ্যুত্থান একবার হয়নি। প্রত্যেকটি সরকার যখন ক্ষমতায় এসেছে, কেউ ক্ষমতা ছাড়তে চায়নি। নানা কায়দায় আন্দোলন সংগ্রাম করে তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। স্বাভাবিক প্রক্রিয়ায় কেউ নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়েনি, নির্বাচনের মাধ্যমে। সেখানে কিনা আপনার তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমে নির্বাচন হওয়ার কথা ছিল। বিএনপি যখন ২০০১ সালে ক্ষমতায় ছিল, তারা খুবই চেষ্টা করছিল তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন সিস্টেমটা বাতিল করতে পারে নাই, কিন্তু আওয়ামী লীগ সরকার ঠিকই সেটা সফল হয়েছে। তত্ত্বাবধায়ক সিস্টেম, নির্বাচনের সিস্টেম বাতিল করে দিছে। যে সরকার ক্ষমতায় থাকবে তার অধীনে নির্বাচন হবে। ফলে আওয়ামী লীগ একবার দুইবার টানা তিনবার ক্ষমতায় থাকার পরও ৪বারের মাথায় তারা ক্ষমতায় এসে টিকতে পারে নাই, জনরসে পড়ে। কিন্তু এই যে মাঝখানের সময় যারা জীবন দেয়, সবকিছু হারায়, তারা একেবারে মাঝখান দিয়ে ফাও, কোনো পরিবর্তন আনতে পারে। এ পর্যন্ত বাংলাদেশে যতজন জীবন দিয়েছে, কোনো পরিবর্তন আনতে পারে নাই। ঠিকই চাঁদাবাজি চলতেছে, দুর্নীতি চলতেছে, ঘুষ বাণিজ্য চলতেছে, বিচারহীনতায় ভুগতেছে বাংলাদেশ, অনেক নিরাপত্তাহীনতায় ভুগতেছে বাংলাদেশ। জনগণ তার রাষ্ট্রের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রত্যেকটি পদে পদে।